এক্সকাভেশন চলছে চলছে চলছে। গভীরে যাও, আরো গভীরে যাও। আমায় খুঁজতে চায় ব্যস্ত মন, বুদ্ধিমানের মগজ। জেগে উঠছে আদি সভ্যতার মাথা। সাদা কাপড় জড়ানো মমির মতো চাপা পড়া প্রতিটা অক্ষর কথা বলতে চাইছে। সিটাডেল গল্প বলছে শ্রেণী সংগ্রামের রক্তক্ষয়ী ইতিহাস। দুর্বোধ্য শিলালিপি শিখেছে আমার প্রথম প্রেমপত্র। জনাপতিশের সরকারি দল, ফিসফাসের কোলাহল, গলা শুকিয়ে কাঠ। আধুনিক বোতলের মিনারেল ওয়াটার কিডনিতে পরিশোধনের প্রতিশ্রুতি পেলেই হাজার বছরের পয় প্রণালীটা আনন্দে মজতে চায় দুর্গন্ধের বর্জ্য বইবে বলে। ওরাও বাঁচতে চায়, চিৎকার করে নীরব চিৎকার। গ্রেনারির দানা শস্যের ফসল চেটে খায় কোনো আদিম বুভুক্ষু পাগল। জলাধারটা আধুনিক ক্লোরিনের নীল অ্যান্টিসেপটিক চায়, আধুনিক ঘাম মোছাতে চায়। আর কার্বন ডেটিং আমার বয়স মাপার জন্য উদ্গ্রীব। আর তাই তো পোরাইটের সিঁড়ির ধাপ এক্সকালেটরের গতিবেগ ছাড়িয়ে টাইম ট্রাভেল করতে চায় টাইম মেশিনে চড়ে। উনুন কড়াইয়ের গায়ে দুটো আর্টিফ্যাক্টসের ট্যাগ লেগেছে প্রথমবার। কিউরেটেডের প্রেম ছড়িয়ে পড়ে চন্দনের আতর মেখে। প্রথম পোষ মানা কুকুরটার হামুক করা কঙ্কালটার পাশে দাঁড়িয়ে আমি হাসছি, চুপ করে দাঁড়িয়ে আছি ইউনিকর্ন হয়ে। আমি আধুনিক ছিলাম না, আমি আধুনিক নই, আমি আধুনিক হব না। আমি প্রাচীন হয়েই বেঁচে থাকবো। কোনো কার্বন ডেটিং আমায় ছুঁয়েও দেখতে পারবে না, এই কথা দিলাম। নমস্কার, দেখছেন আলাপ টিভি, আর আপনাদের সাথে রয়েছি আমি শরীফুল। আর এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি যোগিতা দাস মহাশয়াকে, যিনি পেশায় শিক্ষিকা এবং লিখে চলেছেন অনবরত। এবার বইমেলায় প্রকাশ পেয়েছে তার নতুন বই। এই বই সম্পর্কে তার সঙ্গে কথা বলে জেনে নেব এই বই সম্পর্কে কিছু কথা। আপনাকে স্বাগত জানাই আলাপ টিভিতে। হ্যাঁ, ধন্যবাদ। তোমাদেরকেও অনেক ভালোবাসা। প্রায় কথা হয়, আর আজকে একটা নতুন অনুভূতি হচ্ছে আবার এই বইমেলায় এসে আবার তোমাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, বার্তালাপ হচ্ছে। তোমাদেরকে শুভেচ্ছা। এই যে বইটা লিখেছেন কবিতা তোমায় দিলাম, এই বইটা সম্পর্কে কিছু বলবেন? কবিতা তোমায় দিলাম মূলত এই আগে যে কবিতাগুলি লিখেছি, যারা জানেন, পড়েন বা আমাকে শোনেন তারা জানেন যে আগের বছর বইমেলার প্রথম কবিতার বই প্রকাশ পেয়েছিল। তারপর গত অক্টোবর মাসে একটা বই প্রকাশ পেয়েছে, সেখানে কিছু কবিতা ছিল, কিছু প্রবন্ধ ছিল আর কি। তো এই দুটো জায়গায় আমি যে কবিতা যেভাবে লিখেছি বা উপস্থাপন করেছি, এবারে একটু চেষ্টা করেছি অন্য রকম ভাবে উপস্থাপন করছে, মানে বিভিন্ন আঙ্গিকে চিন্তা ভাবনাগুলোর উপর, যে আবেগ মথিত যে চিন্তা থাকে সেই চিন্তাগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি একটু আলো ফেলে দেখেছি যে কিরকম লাগে, কোনটা মানে একটু কি বলবো, বেশি পরীক্ষামূলক করেছি, দেখি কিরকম মানুষ সাড়া দেন, সেরকম চেষ্টা করেছি। আর সাবজেক্ট ওরিয়েন্টেশনের মাধ্যমে, মানে কোনোটাতে একটু ইতিহাসের ছোঁয়া দিয়েছি, কোথাও একটু জিওগ্রাফির ছোঁয়া দিয়েছি, কোথাও রূপকথার ছোঁয়া দিয়েছি, এইভাবে যে বিভিন্ন চিন্তা সেগুলোকে প্রজেক্ট করার চেষ্টা করেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। এটা কি প্রেমের কবিতা আপনার এই বইটিতে আছে? না, শুধু প্রেমের কবিতা নেই, বিভিন্ন কবিতা রয়েছে, যেরকম রাবীন্দ্রিক রয়েছে, মানে রবীন্দ্রনাথকে নিয়ে রয়েছে, তারপরে খেতাব বলে একটি রয়েছে, মানে ওটা হচ্ছে মনের একটা কি বলবো, একটা অনুভূতির প্রকাশ। ঠিক আছে, আমি একটা ঘটনা দেখে সেটাকে কিভাবে ডিসক্রাইব করছি, তার প্রকাশ রয়েছে। তারপর হচ্ছে প্রেমের কবিতা রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে প্রতিবাদের রয়েছে, তারপরে চিন্তা ভাবনার রয়েছে, বিভিন্ন ধরনের আর কি চিন্তা ভাবনা মিশিয়ে করার চেষ্টা করেছি। কিন্তু প্রায় সময় দেখা যায় যে আপনি প্রেমের কবিতাই বেশি লেখেন। আপনার কাছে প্রেমের সংজ্ঞা কি, যদি একটু বলেন? একটা জায়গায় পড়েছিলাম, প্রেম মানে লাভ ইজ দ্য কানেকশন বিটুইন ইয়োর ইনার সেলফ আর ট্রু সেলফ উইথ দ্য হায়ার রিলম, মানে সর্বোচ্চ যে শক্তি রয়েছে বা সর্বোচ্চ যে অবস্থান আমাদের এই শক্তি জগতের মধ্যে, তার সঙ্গে যে নিজের আত্মার যে কানেকশন, সেইটাই হচ্ছে প্রেম। তো আবার রবীন্দ্রনাথ বলছেন যে গোপনে প্রেম রয় না ঘরে আলোর মতো, মানে সেখানে আলো হিসেবে ডিসক্রাইব করেছেন। আবার যদি বিবেকানন্দকে দেখি, সেখানে উনি বলছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো প্রেমের বিভিন্ন রকমের অ্যাঙ্গেল আমরা দেখতে পাই, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে বলে গেছেন। তবে মোটামুটি ভাবে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে প্রেম কিন্তু ট্যাঞ্জিবল নয়, মানে তাকে স্পর্শ করা যায় না,
কোনো ব্যক্তিভিত্তিক নয়, সেটা মন নয়, সেটা শরীর নয়, সেটা কাম নয়, তারও ওপরে আত্মার সুগন্ধ যদি কিছু থাকে সেইটা হচ্ছে প্রেম। তো এই প্রসঙ্গে বলি, আমি ওই একটা হিন্দি শায়রি লিখেছিলাম আর কি। সেখানে বলছি কি, লোক সমঝতে হ্যায় কে রিश्ता मोहब्बत दिल से दिल तक का होता है। लोग समझते हैं कि रिश्ता दिल से दिल तक का होता है, वो तो ठहरे जिस्म से मोहब्बत फरमाने वाले, उनको क्या पता इश्क का सफर तो रूह से रूह तक का होता है। মানে এটা হচ্ছে আত্মার সঙ্গে আত্মার যে কানেকশন, সেটাই হচ্ছে ভালোবাসা বা প্রেম, যেটা পিওর প্রেম বলে। এবং সেটা কি শুধু ব্যক্তিভিত্তিক বা ব্যক্তিকেন্দ্রিক না, কোনো মানুষকে দিয়ে হয় না। আমার একজন গুরু ছিলেন আর কি। গুরু বলতে তারা আমাকে শেখাননি সেইভাবে, আমি তাদের থেকে শিখেছি, তাদের জীবনবোধ থেকে শিখেছি আর কি। যে সেখানে বলছেন যে মহাবিশ্বে আমরা যা যা দেখতে পাই সবকিছুর মধ্যেই কিন্তু হায়ার যে পোটেনশিয়াল, যে শক্তি রয়েছে, সেই শক্তি কিন্তু প্রত্যেকের মধ্যে একই রকম ভাবে বিরাজ করছে। হ্যাঁ, কারোর মধ্যে প্রাণ আছে, কারোর মধ্যে প্রাণ নেই। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে তোমাকে প্রেম দেখতে হবে, প্রেম খুঁজে বের করতে হবে। এইটা হচ্ছে আসল সত্য ব্যাপার। তাহলেই কিন্তু ওই আত্মার সঙ্গে কানেকশনটা আমি করতে পারবো। শুধু যদি ব্যক্তি ভিত্তিক বা মানুষ ভিত্তিক হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল। এবং সেখান থেকে আমি মাফলার বলে একটা কবিতা লিখেছিলাম, ওখানে আর কি মাফলারকে পার্সনিফাই করছি, মাফলারের সঙ্গে মানে প্রেমটা আমি নিবেদন করছি তাকে। যে প্রথম লাইনেই বলছি, আজ সত্যি সত্যি প্রেমে পড়েছি আমি তোমার উষ্ণতার প্রেমে। ঠিক আছে, তো এটাও কিন্তু এক প্রকার প্রেম। সেখানে আমি তাকে প্রেয়সীর সঙ্গে আর কি তুলনা করছি, ভাবছি যে সে আমার প্রেয়সী, বা যে তাকে গলায় জড়িয়েছে মাফলার হচ্ছে তার প্রেয়সী। মানে এইভাবে প্রেমকে ডিসক্রাইব করা যায়। মানুষের মধ্যে আটকে না থাকাই ভালো। এই কারণে আমার দেখি যে আমি যদিও প্রেমের কবিতা টবিতা লিখি, কিন্তু আমার সঙ্গে কথা বললে লোকে খুব হতাশ হয়ে যান যে আমি মানে প্রেমটা কণ্ঠে আনতে পারি, প্রেম করতে ভালোবাসি, সেটা শব্দের সঙ্গে, আমার চিন্তার সঙ্গে, আবেগের সঙ্গে, কিন্তু মানুষের সঙ্গে পারি না। অতএব লোকে খুব হতাশ হয়ে যান যে যিনি এত প্রেমের কবিতা লেখেন তার মধ্যে প্রেম নেই কেন। মানুষের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলার জন্য কোন জিনিসগুলোকে শক্তিশালী করা উচিত নিজের মধ্যে? আমি বলবো যে বজ্র আটুনি ফসকা গেরো। ঠিক আছে, যে কোনো সম্পর্কে আমার চিন্তা ভাবনার সঙ্গে, আমার চিন্তা ভাবনা দিয়ে অন্যের চিন্তা ভাবনার লিবার্টিটা দিতে হবে সবার প্রথম। ঠিক আছে, তো আর হচ্ছে স্পেসটা দিতে হবে। একজন মানুষ হোক বা কয়েকজন মানুষ হোক, যে কোনো সম্পর্কে একটা মানুষকে আমরা তো নির্দিষ্ট লেভেল পর্যন্ত জানতে পারি, একটা মানুষকে সারা জীবনেও চেনা যায় না, বোঝা যায় না। ঠিক আছে, কিন্তু আমি যতদূর জানার পরে স্যাটিসফাই হচ্ছি, সেই জানার পরে কিন্তু আমার তার অ্যাকশনের উপর বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে, যে সে যে কাজটা করছে বা তারা যে কাজটা করছেন তার প্রতি আমার সম্পূর্ণ আস্থা রয়েছে, এবং তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। যদি হতে পারে সেই কাজটা হয়তো আমার অপছন্দ, কিন্তু প্রত্যেকেই যেহেতু নিজস্ব চিন্তা ভাবনা বুদ্ধি বিবেচনা নিয়ে চলেন, আমার মতো হচ্ছে না বলে সেই জন্য তিনি খারাপ, বা সেই জন্য তার চিন্তাকে আমি একদম নাল এন্ড ভয়েড করে দিলাম, সেরকম কিন্তু নয়। আমার মনে হয় ওই জায়গাটায় মানে খুব প্যারালাল থট, সমান্তরাল চিন্তা ভাবনা রাখতে হবে, যে আমার একরকম চিন্তা, আরেকজনের আরেক রকম চিন্তা, এবং সেটাকে সম্মান করা। আমার মনে হয় এটা যদি থাকে তাহলে কোনো সম্পর্ক বোঝা মনে হয় না, এবং সম্পর্কের বাঁধনটা খুব সুদৃঢ় থাকে। আর এটা আমার মনে হয় বেস্ট। আর লিবার্টিটা দিতে হবে। আপনার জীবনের সব থেকে বড় অর্জন কি যদি বলেন? আজকের ডেটে দাঁড়িয়ে যদি বলতে হয় আর কি, বা আজকের আবহে যদি বলতে হয়, অর্জন তো অনেক কিছুই হয়েছে। আমি না আসলে জীবনকে নিয়ে খুব হ্যাপি। মানে আমার কোনো খেদ নেই, যে আমার মনে হয় আমি তো সবই পেয়েছি। ঠিক আছে, তবুও যদি বলতে হয় নতুন ভাবে, কেননা আমি লেখা যেটা প্রায় 16-17 বছর করিনি, আবার যখন করছি বা বলা, এই যে এই জায়গাটা আর কি, এর মাধ্যমে আমি যেটা দেখতে পেলাম, প্রচুর মানুষের সঙ্গে আমার নতুন করে আলাপ শুরু হলো। ঠিক আছে, যেরকম মঞ্চে উঠে আমার কবিতা যখন সভ্যতা বলছি আমি, 118 বছরের প্রতিষ্ঠানের এখন যিনি সম্পাদক কর্ণধার রয়েছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ, উনি নিজে এসে আমার নাম জিজ্ঞেস করলেন এবং বললেন যে তোমার লেখা ভীষণ সুন্দর হয়েছে, তুমি আমাদের সাহিত্য সভাতে এসো। এটা আমার কাছে প্রাপ্তি। আমি যখন একটি কবিতা পড়ছি এবং একজন স্যারকে পাঠালাম
আমি নামটা বলছি, শ্রদ্ধেয় আনসারুল হক মহাশয়। উনি সঙ্গে সঙ্গে আমাকে বললেন, মানে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর এলো যে আমার খুব পছন্দের কবিতা, পছন্দ। এটা আমার কাছে প্রাপ্তি মনে হলো, যে উনি আমার বই থেকে পড়েছেন এবং মানে জাস্ট উনি দেখেই সঙ্গে সঙ্গে, শুনেই সঙ্গে সঙ্গে বলে দিলেন এটা ওই কবিতাটা। এটা আমার কাছে প্রাপ্তি। তারপর ধরুন দেশ বিদেশ ঘুরে আসা মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, অন্যান্য দেশে উনি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নিয়েছেন, সেই মানুষ যখন আমাকে রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক অজানা গল্প বলছেন, তার নোবেল প্রাইজ তিনি কিভাবে পেয়েছেন, তার যাত্রা কিভাবে হয়েছিল, সেগুলো আমার কাছে মনে হয় প্রাপ্তি। মানে এর বাইরে আর কি বলবো। আমার লেখা নিয়ে যখন একজনের কাছে গিয়েছি যে আপনি একটু দেখে বলুন লেখাটা কিরকম হয়েছে, অল অফ এ সাডেন, আমি কিন্তু ভদ্রলোককে চিনি না, উনি এমন একজনের সঙ্গে তুলনা করে দিলেন, হ্যাঁ আমি খুব লজ্জায় পড়ে গেলাম যে সত্যি কি মানে আমি এতটা প্রাপ্তির যোগ্য। হ্যাঁ, উনি তখন বললেন তুমি কি এই লেখা পড়েছো কখনো? আমি বললাম না স্যার, আমি পড়িনি। তো আমার মনে হলো এগুলো আমার কাছে প্রাপ্তি। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি এই বইমেলার আবহে বা লেখালেখি সংক্রান্ত বিষয়ে আমি বলতে চাই, এগুলো প্রাপ্তি। মানে তারপর তো মাধবীদি রয়েছেন, তারপরে সারস্বতদা রয়েছেন, মানে যারা আমার কাছের মানুষ আর কি, তারা তো আমাকে সবসময় উৎসাহ দেয়নি, কিন্তু আমি বলছি তার সঙ্গে যে উপরি পাওনা, যে অজানা অচেনা মানুষের থেকেও আমি পাচ্ছি ডাক, এবং তারা বলছেন যে তুমি লেখো, তারা ক্রিটিসাইজ করছেন, তারা বলছেন যে এই জায়গাটা এইভাবে লেখো। মানে এই জায়গাটা কজন পায়? ক্রিটিসিজমটা তো সবাই পায় না, আমি কিন্তু ক্রিটিসিজমটা চাই, কারণ ওই জায়গাটা উন্নত করতে গেলে আমার ফলটা বা ড্রব্যাকটা দেখতে হবে, ওনাদের এক্সপিরিয়েন্সের দাম তো অনেক বেশি। আপনি তো আপনার জীবনে প্রাপ্তির কথা বললেন, এমন কোন জিনিসের কথা বলুন যে আপনি খুব করে চেয়েছিলেন কিন্তু পাননি, এই ঘটনাটা যদি বলেন। সেটা হচ্ছে আমি না খুব সোশ্যাল নই। হ্যাঁ, ছোটবেলা থেকেই আমাকে পাড়াতে লোকজন খুব একটা বেশি চিনতো না, আমি খুব একটা বেরোতাম টেরোতাম না, আর নিজের জগৎ নিয়ে নিজেই থাকতাম। আম, আমার বন্ধু সার্কেল খুব ছোট। মানে আমি যেমন এখন হয়তো হাসি মুখে সবার সঙ্গে কথা বলি, কিন্তু আমার নিজস্ব দুনিয়াটা খুব ছোট। মানে ধরুন সমাজে থাকতে গেলে হয় না যে অনেকের আশেপাশে যারা রয়েছেন তাদের সমস্যা বা তাদের জীবনে কি চলছে এগুলো সম্পর্কে একটু অবহিত থাকতে হয়। এই জায়গাগুলো থেকে আমি মানে একটু উদাসী, এটা বলা যেতে পারে আর কি। এটা আমি নিজেও খুব ফিল করি, আমি পারি না একদম। হ্যাঁ, আমি সেই দিক থেকে নিজেকে মনে করি যে আমি একদম সোশ্যাল নই, আমার সোশ্যালিজমে একটু সমস্যা রয়েছে, এইটা একটা। আর সেখান থেকে আমার মনে হয় আমি অনেক বেশি স্বার্থপর, মানে আর একটু স্বার্থহীন হতে পারলে মনে হয় ভালো হতো। আমি নিজেকে একটু স্বার্থপর মনে হয়। এই জায়গা দুটো আমি অ্যাচিভ করতে পারি না, আমি জানি না পারবো কিনা, এটা আমার সন্দেহ আছে নিজের প্রতি প্রচন্ড। আপনার নেওয়া এমন কোনো সিদ্ধান্ত, যখন সিদ্ধান্তটা নিয়েছিলেন মনে হয়েছিল ঠিক, কিন্তু পরে গিয়ে মনে হয়েছে না এটাই জীবনের সব থেকে বড় ভুল? না, আমার মনে হয় ওই ভুল ঠিকের ধারণাটা খুব আপেক্ষিক, ওইভাবে হয় না। মানুষকে অভিযোজন করতে হয়, কারণ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এটা প্রথম কথা। সভ্যতার প্রথম দিন থেকে, মানে যদি ধরো ওই আফ্রিকান যে বিশেষ প্রজাতির বানর গোষ্ঠী ছিল আর কি, যেখান থেকে মানুষের উৎপত্তি হয়েছে আর কি, তো যদি তাদের পার্সপেক্টিভে দেখি, তো সত্যি তো মানব সভ্যতা তো খারাপের দিকেই এগিয়েছে, তাই না? তখন তো এত ইট কাঠ পাথরের জঙ্গলও ছিল না, গাছ কাটাও ছিল না। কিন্তু আমি যদি বিবর্তনের দিক থেকে দেখি, এভলিউশনের দিক থেকে দেখি, তো অবশ্য সেটা তো ভালোর জন্যই হয়েছে, কারণ মানুষ আজকে ইতিহাস রচনা করতে পারছে, মানুষ আজকে নিজস্ব সভ্যতা গড়ে তুলেছে। তো এভলিউশনটা হয়েছে, তার মানে এভলিউশনটা দরকার যে কোনো কিছুর জন্য আর কি। সেক্ষেত্রে মানে আজকে আমার চিন্তা ভাবনা যেটা মনে হচ্ছে খারাপ, আমি যদি সেটাকে এভলিউট করি, আমি যদি ইভ্যালুয়েট করি, তাহলে আর ওই জিনিসটার মধ্যে যদি আমি বাঁচি, তাহলে আমার মনে হয় আহ ভালো খারাপ বলে কিছু থাকে না। আস্তে আস্তে নিজেকে আহ গড়ে নেওয়া যায়। হ্যাঁ, এবং ওই যে বলে না যে শিশুরা হচ্ছে মাটির তালের মতো, সেটা নয়, মানুষের মন বরাবরই শিশু, এবং মনকে কিন্তু যখন তখন গড়ে নেওয়া যায়। কিন্তু তবু আমি বলবো, এত কিছু বলার পরেও যদি প্র্যাকটিক্যালি বলতে বলো, তাহলে আমি বলবো যে লেখা যে ছেড়ে দিয়েছিলাম যখন, তখন মনে হয়েছিল ঠিকই করছি। আর আমার প্রচুর মেডেল, মানে আমি তো আবৃত্তি করতাম আর কি। হ্যাঁ, তো একটু কারেকশন করছি, আবৃত্তি আবৃত্তি করতাম। আম, তখন প্রচুর মেডেল, প্রচুর পুরস্কার পেয়েছি, এবং সেগুলোকে আমি ঠিক করে যত্ন করে রাখিনি, লেখা টেখাও আমি সমস্ত নষ্ট করে দিয়েছিলাম। আজকে এসে কোথাও মনে হচ্ছে
যে না, সেটা আমি ভুল করেছি, হয়তো থাকলে পরে ওগুলো একটা ট্রেজার ছিল আর কি আমার। ওখান থেকে এখন অত মানে মাথায় আসে না, দু একটা লেখা হয়তো মাথায় আসে, কি কি লিখেছিলাম সেই সময়, কিন্তু সব লেখা মাথায় আসে না। এটা একটা আমার মনে হয় খুব বড় লস, মানে এইটা আমার ভুল সিদ্ধান্ত মনে হয়। আদারওয়াইজ আমার মনে হয় না যে কোনো ভুল সিদ্ধান্ত বলে কিছু হয়। বিবর্তন করে নিতে হয়, বিবর্তন করে নিলে সবই ঠিক থাকে। আপনি একটা সময় লেখালেখি করতেন, মাঝপথে লেখা ছেড়ে দিয়ে আবার এত বছর পরে কেন শুরু করলেন? এটা কিন্তু অনেকেরই কোয়েশ্চেন, ঠিক আছে? তো অনেকেই খুঁজতে চায় যে এর ভেতর কি রহস্য রয়েছে। তারপর আমার মানে শুরুটাও হলো একটা প্রেম ভালোবাসার এই সমস্ত কবিতা দিয়ে। তো আমি বারবারই যেটা বলি আর কি, মানে আমার একদম ক্লোজ যারা রয়েছেন তারা তো সবটাই আমার জানেন। হ্যাঁ, তো মানে তাদের সঙ্গে আলোচনা করি, আমার খুব হাসি পায় জিনিসটা, যে মানুষে বিভিন্ন রকম ভাবে কল্পনা করতে থাকে আর কি, যে কেন। তারপরে যে প্রেমের মতো বা ভালোবাসার মতো তো এখনো তো আমাদের সমাজে এটা একটা ট্যাবু বা একটা বিতর্কিত বিষয়। হ্যাঁ, মানে সবাই যে সমানভাবে নেবে প্রেম ভালোবাসি কথাগুলো বলাটাকেও অনেকে পাপ ভাবেন বা একটু বক্র দৃষ্টিতে দেখেন। কিন্তু আমার মনে হয় ভালোবাসাটা হচ্ছে এমন একটা ইমোশন, এমন একটা আবেগ, মানে যেটা আর কি আবেগ, এই আবেগটা মানে প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। মানে সদ্যজাত যে সন্তান শিশু, তার মধ্যেও ভালোবাসা থাকে কিন্তু, ঠিক আছে? তো সেও কিন্তু মায়ের ভালোবাসাটা পেতে চায়, ভালোবাসার যে গরম প্রভাব সেটাকে সে পেতে চায়, উপলব্ধি করতে চায়। ভালোবাসাটা না প্রত্যেকের মধ্যে রয়েছে, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু ভালোবাসা উপলব্ধি করতে চায়, এবং এটা খুব সহজ একটা বিষয়। আমরা এটাকে একটু বক্র দৃষ্টিতে দেখি বটে, কিন্তু এটা এতটাই সহজ বিষয় যে এর মধ্যে ঢোকাটা সব থেকে সুবিধে। এবং এর যে শব্দ চয়ন করা বা এই যে ভালোবাসার যে বিভিন্ন রকমের যে মুড গুলো থাকে আর কি, যে কখনো ভালোবাসা হচ্ছে, কখনো রাগ অভিমান হচ্ছে, কখনো দূরে চলে যাওয়া থাকছে, এই জিনিসগুলো না, মানে শুধু আমি ছেলে মেয়ের মধ্যে বলছি না, মানে পুরুষ নারীর মধ্যে বলছি না, যে একজন মা, ঠিক আছে, মা চলে যাচ্ছেন, সন্তানকে বাড়িতে রেখে তিনি কাজে চলে যাচ্ছেন, সেই সময়টা সন্তান কিন্তু বিরহ যন্ত্রণা পাচ্ছে, সেই সময়টা বিচ্ছেদের যন্ত্রণা পাচ্ছে, ঠিক আছে? তো এই যে সে যে ভাবছে কখন আসবে মা, কখন আসবে, এসে আমাকে একটু আদর করবে, বা ছোট ছোট ভাই বোন, ঠিক আছে, তো দিদি বেরিয়ে গেছে, দাদা বেরিয়ে গেছে, কখন আসবে আমাকে, মানে একটু মারপিট করব, একটু ভালোবাসবো, খুনসুটি করব, এই জায়গাগুলো হচ্ছে খুব সেন্সিটিভ এরিয়া আর কি। এগুলোকে ধরাটা খুব সহজ। আর আমি যেটা করি সেটা হচ্ছে খুব সুন্দর এই রোলটা প্লে করতে পারি আর কি। এটা আমার সহজাত বলতে পারেন, যে যখন যে জিনিসটার মধ্যে থাকি, মানে এখন এই মুহূর্তে মনে হচ্ছে আমি বেশ একটু ভালোবাসা ভালোবাসা লিখবো, ভালোবাসা লিখলাম, এক্ষুনি আমার মনে হলো যে না, এক্ষুনি আমি বেশ বিরহ লিখবো, বিরহ লিখলাম, এক্ষুনি মনে হয় আমি এক্ষুনি একটা বিদ্রোহের কবিতা লিখবো, আমি বিদ্রোহের কবিতা লিখবো, মানে আমি চিন্তাটা ঠিক সেইভাবেই করতে শুরু করবো আর কি। অতএব আর 2023 থেকে শুরু করার মূল কারণ যেটা, সেটা হচ্ছে যে উম আমার ছেলে যখন একটু বড় হয়ে গেল, তখন খানিকটা সময় দেখলাম যে আমি এক্সট্রা পাচ্ছি। হ্যাঁ, বা সাংসারিক বিভিন্ন কাজকর্মের যে গতিবিধি যেগুলো ছিল সেগুলো এমন ভাবে পাল্টে গেল, বা এমন কিছু নতুন মানুষ আমার সঙ্গে যুক্ত হলেন, কর্মসূত্রেই আর কি যুক্ত হলেন। তারা দেখলাম বিভিন্ন রকম ভাবে তাদের লেখা, তাদের মনের যে ভাব সেগুলোকে প্রকাশ করছেন। সেখান থেকে আমারও মনে হলো যে হ্যাঁ, করি না। মানে আমি বললাম না, আমার শুধু ইচ্ছের অপেক্ষা, আমি যে কোনো কাজই ইচ্ছে করলে করতে পারি, মানে ইচ্ছে হলো করব, ইচ্ছে হলো না আমি এক্ষুনি বন্ধ করে দিলাম, এরকম ধরনের আর কি। তো আমার হঠাৎ করে ইচ্ছে হলো, আশেপাশে যে লোকজন ছিল আর কি, দেখলাম যে তারা যথেষ্ট সিনসিয়ারলি তাদের কাজগুলো করছেন এবং অনেককে উদ্বুদ্ধ করছেন। তখন আমার মনে হলো ঠিক আছে, আমিও একবার ট্রাই করে দেখি না পারি কিনা আর কি। আমার তো ছিল এটাই এক সময়তে। আর এরকম না যে আমি নতুন করে করলাম, মানে যেটা আমার মধ্যে ছিল না সেটাকে আমি ইম্প্রোভাইজ করলাম, সেরকম না, যেটা কি ছিল সেটাকে নতুন করে পর্দার আড়াল থেকে আবার সামনে নিয়ে এলাম, এটাই। তো এর মধ্যে রহস্যর কিছু নেই ঠিক আছে, খুব সাদামাটা ভালোবাসা সবার মধ্যে রয়েছে, শুধু ওটাকে একটু ইমবাইব করতে হয়, একটু সময় সময় ওটাকে একটু ম্যানিপুলেট করে নিতে হয় কিভাবে আমি করব, রেখাটাকে টানবো, গ্রাফটাকে টানবো, এবং পাঠক কোনটা নেবে সেটা কিন্তু পাঠকের মন বুঝে নিতে হবে। ভালোবাসা দিয়ে প্রবেশ করা হচ্ছে সব থেকে সহজ, এটা কিন্তু সবাই নেয়। তারপর যে পাঠকের মন বুঝে যাব, তখন সেই অনুযায়ী না জিনিসটাকে ওলট পালট অদল বদল করা যায়। শিক্ষকতা করা, সংসার, লেখালেখি, এর হাজারো ব্যস্ততার মধ্যে নিজের গুরুত্বপূর্ণ সময় বা যে কাজগুলো আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ, সেই টাইম কিভাবে ম্যানেজমেন্ট করেন?
এটা একটু বলুন। প্রথমে বলি আমি সংসারী মানুষ এবং আমার সন্তান রয়েছে, ঘরের সদস্যদের দেখাশোনা করতে হয়, সব রকমই রয়েছে। এখন বক্তব্য হচ্ছে হ্যাঁ, নিজের এই লেখাটাকে যখন প্রাধান্য দিচ্ছে, আমি তো লেখাকে সবসময় আমার সন্তানের মতো বলে থাকি, আমার বইকে বলি আমার সন্তান, ঠিক আছে? তো এর পিছনেও আমাকে সময় দিতে হবে। আমি কিভাবে ম্যানেজ করি বলতে, যে ধরুন আমি মা তো, আমার কিন্তু এখন ফরমোস্ট দায়িত্বে যেটা রয়েছে সেটা হচ্ছে সন্তান প্রতিপালন, ওকে দেখা। কিন্তু ওই যে আমি যে এখন এসছি, এটা এটা কিন্তু আমাকে অনেকে কোয়েশ্চেন করে যে তুমি কি করে করো, আমরা আমরা তো পারি না, এরকম এরকম। এই যে আমার ছেলেকে এখন পড়তে দিয়ে এসছি আমি, ঠিক আছে, এই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টা আমি ইউটিলাইজ করছি, কারণ এই 2 ঘন্টা আমি বাড়িতে বসে থাকতে পারবো না। আর ওই যে বললাম যে আমি অতটা সোসাইটিতে মেলামেশা করতে পারি না, তো আমি এই সময়টা কি করব? এই সময়টা তো আবার নন প্রোডাক্টিভ। হ্যাঁ, তো আমাকে তো একটু প্রোডাকশনে আনতে হবে, কিছু তো আমি প্রডিউস করবো। আমি এখানে চলে এলাম, এবং তা সত্ত্বেও আমি বলবো যে বিভিন্ন প্রোগ্রামে এখন আমাকে ডাকেন। আমি বলে দিচ্ছি, প্রায় মানে 100%-এর মধ্যে আমি হয়তো 50% প্রোগ্রামেও যাই না। হ্যাঁ, যদি বা যাই, আমি তাদেরকে বলি আমার বাড়িতে সন্তান রয়েছে, আমার কিন্তু এই এই কাজগুলো রয়েছে। এবং আমি সত্যি কথা বলতে করজোরে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা কিন্তু আমাকে সবার আগে ছেড়ে দেন, আমাকে ফেভার করেন বলছি। হ্যাঁ, আমাকে ফেভার করেন, আমাকে ছেড়ে দেন, আগে আমার প্রোগ্রামটা আগে করে নেন, বা আমার সঙ্গে যা কথাবার্তা বলা সেগুলো আগে বলে নেন। আমি এইভাবে ম্যানেজ করি। আর একটা যেটা করেছি সেটা হচ্ছে যে আমি আমার টোটাল যে কর্মের যে সময় আর কি, প্রত্যেক দিনের যে কাজের সময়, সেটাকে আমি মোটামুটি 8 থেকে 10 ঘন্টায় ভাগ করে নিয়েছি, যে এই সময়টা আমার কাজের, তার মধ্যে খানিকটা সময় সম্পূর্ণরূপে আমার নিজের জন্য, যেখানে আমি শুধু চিন্তা করব, কোনো কথা বলবো না, চুপ করে থাকবো আমি। মানে আমার আশেপাশে যদি 1000 জনে 1000টা কথা বলেও যায়, আমি কথাই বলবো না, ঠিক আছে? আর বাকি যে 8-10 ঘন্টা, সেটাকে আমি রেখেছি কাজের সময় হিসেবে। মানে ধরুন আমি সকালবেলা 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কাজ করবো, ঠিক আছে? তারপরের সময়টা কিন্তু পুরোপুরি রূপে আমার ফ্যামিলির জন্য, আমার ছেলের জন্য। বা আমি কাজে বেরোলেও চেষ্টা করি কিন্তু 8টা, 8:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাবার। হ্যাঁ, এবার ওয়ান্স ইন এ ব্লু মুন হয়তো হতেই পারে এরকম যে কোনো প্রোগ্রাম পড়ে গেছে, আটকে গেছি সেখানে, 10টা, 10:30টা হয়ে গেলো, কিন্তু সেটা খুব কম, রেয়ার হয়েছে। আমি চেষ্টা করি যাতে কোনো জায়গাটা বঞ্চিত না করে করতে পারি, কারণ সেক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে, এটা আমার মনে হয়। এইভাবেই সময়গুলোকে ম্যানেজ করি। আর তারপর ধরুন আর্জেন্সি যদি কিছু থাকে, তখন তো আশেপাশে যারা আমার সঙ্গে কাজ করেন তারা তো দেখেনি, আমার কলিগরা আমাকে খুব হেল্প করেন, আমার এই কর্মজগতে, লেখালেখির জগতে যারা রয়েছেন তারা হেল্প করেন। আমার সুবিধে অনুযায়ী তারা বলেন এই সময় এসো, বা আমি একটা ডেট দিলাম যে আমি কিন্তু ওই দিনকেই যাবো, ওই দিনকে ওই প্রোগ্রামটা করব, তখন ওরা বলেন হ্যাঁ ঠিক আছে, বা বললেন যে এই এই ডেট গুলো রয়েছে, এই ডেটের মধ্যে কোন দিন আসবেন বলুন। আমি আমার টাইম অনুযায়ী, আমার সুবিধে অনুযায়ী, আমার শিডিউল দেখে নিয়ে আমি বলি যদি এই দিনে হয় তাহলে আমি করতে পারবো, না হলে করবো না। এইভাবে ম্যানেজ করি। আপনার কাছে একটি সম্পর্কের ডেফিনেশন কি? সম্পর্ক হচ্ছে খুব খুব হালকা। হ্যাঁ, হালকা বলতে সে তুলোর ব্যাগের মতো। হুম। না, টুনকো বলবো না। তুলোর ব্যাগের মতো কি বলছি, যে ভার আমি কোনোভাবে সেটা অনুভব করব না, কিন্তু ওর মধ্যে যদি এক্সপেকটেশনের জল ঢুকে যায় তাহলে কিন্তু জিনিসটা ভারী হয়ে যাবে, ঠিক আছে? এক্সপেকটেশনটাকে বাদ দিয়ে আমাকে ওই তুলোর বস্তাটা নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু খুব হালকা, খুব আরাম, আর তরতরিয়ে এগোবে। হ্যাঁ, নৌকোর মতো তরতরিয়ে এগোবে, জোরে ঠেলতে হবে না। মানে যেদিকে আর কি জোয়ার রয়েছে সেই দিকে এগোবে। আর ওই আছে না যে নাহি বর্ণনার উম, নাহি বর্ণনার ছটা, নাহি ঘটনার ঘন ঘটা। ঠিক আছে, আমার এই দুটো লাইন খুব মনে হয় যে সম্পর্কের ক্ষেত্রে খুব দরকার আর কি। এটাই সম্পর্কের ডেফিনেশন, এবং খুব প্যারালাল, খুব সমান্তরাল, খুব হালকা, খুব মুক্ত। আহ মানে দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, কিন্তু সেখানে আহ ওই বজ্র আঁটুনি নেই। আর প্রচন্ড নিজের সত্তাকে সেখানে ফলানোর জায়গা নেই, আমার এটাই মনে হয়। খুব খুব ইজি, খুব মানে ইজিয়েস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড, আমার এটা মনে হয় আর কি। চিন্তা করতে হবে না, এটাই সম্পর্ক। এই যে বই মেলায় এসেছেন, দেখছেন যে হাজার হাজার মানুষের ভিড়ে কেউ আপনার বইটা হাতে নিয়ে দেখছে বা পড়ছে, কতখানি আনন্দ পান ভেতর থেকে? আনন্দ মানে এটা না বলে বোঝাবার নয়। আমি একটু আগে একজনের সঙ্গে কথা বলছিলাম আর কি, ওটা তখন মনে হয় কি স্বপ্ন দেখছি।
হ্যাঁ, মানে এই স্বপ্নটা তো দেখিনি। এই স্বপ্ন দেখছি মনে হয়। তো ওই স্বপ্নের পরিপ্রেক্ষিতেই বলছি। আমি একটু আগে একজনকে শোনাচ্ছিলাম, তার খুব ভালো লেগেছে। আমি কবিতাটার নাম হচ্ছে স্বপ্ন দেখি। এই প্রশ্নের ইয়েতে আমার মনে হলো যে এটা সবথেকে ভালো উত্তর হবে যে আমি হ্যামলিনের বাঁশিওয়ালা হতে চেয়েছিলাম। আমি হ্যামলিনের বাঁশিওয়ালা হতে চেয়েছিলাম। জানি অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। তাই বলে কি আমি হ্যামলিনের বাঁশিওয়ালা হবার স্বপ্ন ভুলেই যাব? স্বপ্ন দেখা দোষ? স্বপ্ন দেখা রোগ? স্বপ্ন দেখা কি স্বপ্ন দোষ?